তো আজকে আমাদের টপিক হচ্ছে কল ব্যাকস ইন জাভাস্ক্রিপ্ট। এরপরে জাভাস্ক্রিপ্টে আমরা আগের দিন ফাংশন সম্বন্ধে ইন ডিটেলস আলোচনা করে নিয়েছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে সেভারাল টাইপস অফ ফাংশনস কি কি হতে পারে। সেখানে আমরা ফাংশনস এর কিছু প্রপার্টিও ডিসকাস করেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে পার্টিকুলারলি জাভাস্ক্রিপ্টের মধ্যে ফাংশনস হচ্ছে ফার্স্ট ক্লাস সিটিজেন বা ফার্স্ট ক্লাস ফাংশনস, যার থ্রু কি করা হচ্ছে, আমরা একটা ফাংশনের মধ্যে অ্যাজ আ ভ্যালু অন্য একটা ফাংশনকে পাস করতে পারছি। নট অনলি দ্যাট, আমরা একটা ফাংশনকে রিটার্নও করতে পারছিলাম। আর সঙ্গে সঙ্গে আমরা কোনো ফাংশনকে একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইনও করতে পারছিলাম। তাহলে এই কেপাবিলিটিস গুলোর জন্য জাভাস্ক্রিপ্টে যে ফাংশনস আছে সেই ফাংশনকে কি বলা হচ্ছে, আমার ফার্স্ট ক্লাস ফাংশনস। এরপরে আমাদের আজকের টপিক হচ্ছে কল ব্যাক ফাংশন। আজকে আমাদের টপিক হচ্ছে কল ব্যাক ফাংশন। তো কল ব্যাক ফাংশন কি সেটা নিয়ে আমরা দেখব। তো সবার ফার্স্টে লেটস সি হোয়াট ইজ কল ব্যাক ফাংশন। তো কল ব্যাক ফাংশন কিছুই না, ধরো লেটস সি আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা যেরকম ফাংশনকে অন্য ফাংশনের মধ্যে পাস করেছিলাম। তো লেটস সি ফাংশন ফাংশন আমি একটা নর্মাল ফাংশন লিখে নিচ্ছি। লেটস সি এটা ফাঙ্ক1। আর আমি নর্মাল এখানে কিছু একটা কনসোল ডট লগ লিখে দিলাম যে দিস ইজ ফাংশন 1। এগেন আমি আরেকটা ফাংশন ক্রিয়েট করছি, ফাংশন ফাঙ্ক2। এখানে আমি সেম জিনিসটা লিখে দেবো যে দিস ইজ ফাংশন 2। ঠিক আছে। এরপরে কল ব্যাক ফাংশন মানে কি, যে একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন। তো লেটস সি আমি এখানে বলে দিলাম যে আমার যে ফাংশন এক্স আছে সেটার ভেতরে আমি কাকে পুশ করব, ওয়াই কে পুশ করব। তার মানে সরি, ফাংশন এক্স নয়, মানে ফাংশন ফাঙ্ক1 আছে, আর এখানে আমার ফাংশন ফাঙ্ক2 আছে সেটা। তো লেটস সি এটার মানে কি বললাম, যে আমি যখন এই ফাঙ্ক1 কে কল করব, তো আমি ফাঙ্ক1 কে কল করছি, ঠিক আছে, ফাঙ্ক1 কে আমি কল করছি। এরপরে ফাঙ্ক1 এর ভেতরে আমি কি পাস করে দেবো, অ্যাজ আ ফাঙ্ক2 পাস করে দেবো। আর অবভিয়াসলি এখানে যখন আমি কি পাস করছি অ্যাজ এ প্যারামিটার, তার মানে ফাংশন ডেফিনেশনে আমাকে এটাকে রিসিভও করতে হবে। তাহলে এখানে আমি রিসিভও করে নিলাম। এরপরে ধরো এই যে এখানে যে ওয়াইটা রিসিভ হয়েছে সেই ওয়াইটাকে আমি কি বলছি, কল করে দিতে। এটাকে যদি তুমি ওয়াই না ধরো, ধরো এটা প্যারাম, তাহলে এখানে আমাকে প্যারামকে কল করতে হবে। এরপরে আলটিমেটলি জিনিসটা কি হচ্ছে, যে আমি একটা ফাংশন এমন বানিয়েছি যেই ফাংশনটার মধ্যে আমি একটা অন্য ফাংশনকে পাস করে দিচ্ছি, অন্য ফাংশনকে পাস করে দিচ্ছি, কারেক্ট। আর এই জিনিসটাকেই আমার বেসিক্যালি বলা হচ্ছে কল ব্যাক ফাংশন। এরপরে এটা তোমার নর্মাল জাভাস্ক্রিপ্টের যে ফ্লো আছে সেই জাভাস্ক্রিপ্টের ফ্লো হিসাবে চলে না। আমাদের কল ব্যাক ফাংশন তৈরি হয়েছে জাভাস্ক্রিপ্টের যে এসিক্রোনাস নেচার, সেই এসিক্রোনাস নেচারটাকে অ্যাচিভ করার জন্য। কি করে অ্যাচিভ করব সেটা দিয়ে আমরা সেটা দিয়ে আমরা একটু পরে ডিসকাস করছি। বাট কল ব্যাক ফাংশন কি সেটা তোমাদের ক্লিয়ার হয়েছে। হ্যাঁ স্যার। এরপরে যদি আমরা এটার আউটপুট দেখি, তাহলে আউটপুটে আমরা কি দেখতে পারবো, লেটস সি আমাদের সিডি করতে হবে 22 নাম্বার লেকচার, দেন নোড স্পেস কল ব্যাক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ ইনসাইড ফাঙ্ক1, মানে এই যখন এটা কল হচ্ছে তখন উঠে কোথায় চলে যাবে, এটার ডেফিনেশনের কাছে। আর ডেফিনেশনের সবার ফার্স্টে কি লেখা আছে, কনসোল ডট লগে লিখতে দিস ইজ ফাঙ্ক1। তারপরে প্যারামিটারে আমি কি পাঠিয়েছি, প্যারামিটারে আমি পাঠিয়েছি এইটা, প্যারামিটারে আমি পাঠিয়েছি ফাঙ্ক2টা। তাহলে এখানে পুরো ফাঙ্ক2টা এসছে। আর আমি লাস্টে কি বলছি, ফাঙ্ক2 কে কল করে দিতে। তাহলে ফাঙ্ক2 যদি কল হয় তাহলে এ উঠে কোথায় চলে যাবে, এর যেখানে ডেফিনেশন লেখা আছে এখানে। আর এর ডেফিনেশনে কি লেখা আছে, যে দিস ইজ ফাংশন 2। লেটস সি তুমি বললে যে আমি ফাংশনটাকে কল করবো না, আমি নর্মাল রাখবো। তাহলে নর্মাল কেসে কি আউটপুট হওয়া উচিত, ধরো তুমি কনসোল ডট লগ বলে দিলে প্যারাম। তাহলে পুরো ফাংশনটা, এই এক্সাম্পলটা আমরা আগের দিন দেখেছিলাম, পুরো ফাংশন ফাঙ্ক2টা আমাদের চলে আসবে, কারেক্ট। তো এটাকেই বলা হচ্ছে আমার কল ব্যাক ফাংশন। এরপরে কল ব্যাক ফাংশনের আমি যেটা তোমাদেরকে এক্ষুনি বললাম, যে নর্মাল জাভাস্ক্রিপ্টের সিঙ্ক্রোনাস নেচার মেনে হয় না। কেন হয় না, চলো এটার একটা এক্সাম্পল আমরা দেখি। কারণ সবার ফার্স্টে এই যে ফাংশনটা কখন কল হবে, ভেতরের ফাংশনটা, সেটা আমরা ডিসাইড করছি না, সেটা ডিসাইড করবে কে, এটার আউটার ফাংশনটা।
এর আগে যখন তোমরা প্রজেক্টগুলো বিল্ড করছিলে তখন মনে আছে পার্টিকুলারলি এক ধরনের স্পেসিফিক কোড তোমরা লিখছিলে যেখানে জাস্ট আ সেকেন্ড, যেখানে লেটস অ্যাজিউম কি তোমরা কি করলে একটা এইচটিএমএল এর পেজ ক্রিয়েট করলে, সেই এইচটিএমএল এর পেজে কি করেছিলে একটা বাটন ক্রিয়েট করেছিলে। এরপরে তুমি বলছো যে এই বাটনটায় একটা অ্যাড ইভেন্ট লিস্টার লাগাবে। সেই অ্যাড ইভেন্ট লিস্টারটা কিরকম ধরনের হবে, এগেন ইভেন্ট লিস্টার সম্বন্ধে আমরা ইন ডিটেলস আলোচনা করবো আমাদের পরের ক্লাসগুলোতে। বাট এগুলো তোমরা করেছো প্রিভিয়াসলি প্রজেক্টে। তাহলে এখানে তোমরা কি করছো, একটা অ্যাড ইভেন্ট লাগাচ্ছ। তাহলে অ্যাড করলে কি রকম ইভেন্ট, ওকে, কিরকম ইভেন্ট অ্যাড করলে, লেটস সি, ক্লিক ইভেন্ট অ্যাড করেছো, কারেক্ট। এরপরে তুমি যে ক্লিক ইভেন্টটা অ্যাড করেছো সেটার রেসপেক্টে, জাস্ট আ সেকেন্ড, হুম, তুমি যে ক্লিক ইভেন্টটা অ্যাড করেছো সেটা রেসপেক্টে তুমি কি বলেছো যে একটা ফাংশন ম্যাপ করে দিতে, কারেক্ট। সেই ফাংশনটার মধ্যে তোমার পার্টিকুলারলি অপারেশন থাকবে যে ক্লিক হওয়ার পরে কি টাস্ক পারফর্ম করতে হবে। তাহলে আমরা কিরকম সিনট্যাক্স লিখছিলাম যখন আমরা অ্যাড ইভেন্ট লিসনারের সিনট্যাক্সটা লিখছিলাম, তো কাইন্ড অফ, যে ধরো আমি তোমাদের নর্মাল ওয়েতেই বলছি যে বাটন ডট অ্যাড ইভেন্ট লিসনার দিয়ে অ্যাড ইভেন্ট লিসনারের মধ্যে সবার ফার্স্টে তুমি কি পাস করছিলে, কিরকম ইভেন্ট, তাহলে ক্লিক ইভেন্ট দিয়ে তোমরা মনে আছে একটা কমা দিয়ে একটা ফাংশন লিখছিলে, একটা নর্মাল ফাংশন। তাহলে এই যে ফাংশনটা তোমরা লিখলে, এই ফাংশনটাই তো হচ্ছে আমার, এখানে আমি একটু এটাকে ডেকোরেট করে দিই। তাহলে এই যে নর্মাল এই যে ফাংশনটা, এটাই তো হচ্ছে একটা কল ব্যাক ফাংশন। মানে এটা ডিপেন্ড করছে অ্যাড ইভেন্ট লিসনার, কিরকম অ্যাড ইভেন্ট লিসনার ক্লিক হওয়ার ওপরে। মানে এটা সঙ্গে সঙ্গে এক্সিকিউট হবে না, যতক্ষণ না তুমি ক্লিক করছো তার আগে কি এই ফাংশনটা কল হয়ে যাবে, কখনোই না। তাহলে যেই জিনিসটা আমাদের জাভাস্ক্রিপ্টের নর্মাল সিঙ্ক্রোনাইজ নেচার অনুসারে ফলো হয় না, তাহলে সেই প্রোগ্রামিং মানে সেই জিনিসটাকে আমরা কি বলি, এসিঙ্ক্রোনিটি। আর এই এসিঙ্ক্রোনিটি অ্যাচিভ করাই হয় আমার কল ব্যাক ফাংশন দিয়ে, কারেক্ট। আই হোপ এটা বুঝতে পেরেছো। এরপরে আমি কি বললাম যে কিছুক্ষণ পরে আমি একটা পিস অফ কোডকে রান করতে চাই, আমি একটা কোডকে কিছুক্ষণ পরে রান করতে চাই, তাহলে এটার জন্য আউটপুট কি আসছিল, এটার জন্য আউটপুট কি আসছিল, ধরো আমি এখানে বললাম যে কল ব্যাক, তো এটাই তো আমরা দেখলাম খুব সঙ্গে সঙ্গে একটা আউটপুট চলে এলো। বাট বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে, এটাও তো একটা কল ব্যাক, এটা জাস্ট কারোর জন্য ওয়েট করছে না, এটা জাস্ট কারোর জন্য ওয়েট করছে না। আর আমি এটাকে আরেকটু ভালো করে বলতে পারি, অবভিয়াসলি ওয়েট করছে, বাট এতটা বেয়ার মিনিমাম টাইম যে সেটা আমরা শো করতে পারছি না। ধরো যেটা আমি তোমাদেরকে আগের দিন বলছিলাম যে তুমি একটা ডিবি কল করেছো বা তুমি কোনো ক্লাউড সার্ভিসকে কল করেছো, এরপরে ক্লাউড সার্ভিস থেকে হতে পারে তোমার ডেটা আসতে টাইম লাগছে, হতে পারে তোমার 3 সেকেন্ড টাইম লাগলো, হতে পারে তোমার 2 সেকেন্ড টাইম লাগলো। আমি যদি তোমাদেরকে এখন মঙ্গোডিবি অ্যাটলাস দেখাই, মঙ্গোডিবি অ্যাটলাস দেখাই, আমি কথার কথা বলছি একটা নর্মাল ওয়ে, ঠিক আছে। সাইন ইন ফর ফ্রি করলাম, জাস্ট আ সেকেন্ড, হ্যাঁ, তো ওপেন হয়ে গেল। এরপরে আহ, জলদি ওপেন হয়ে যায়, cool। এখানে আমার সেভারাল কাইন্ড অফ ডেটাবেস আছে, ঠিক আছে। আমি যদি এখানে একটা নতুন ডেটাবেস ক্রিয়েট করি, সেই ডেটাবেসটা তো আর আমার সার্ভারে নেই, আমার কাছে নেই, সেটা বাইরে হয়তো কোথাও একটা পড়ে রয়েছে, সেটা হয়তো সিঙ্গাপুরে পড়ে রয়েছে, সেটা হয়তো এশিয়ান কোনো কান্ট্রিতে পড়ে রয়েছে, সেটা হয়তো মুম্বাইয়ে পড়ে রয়েছে। তাহলে তুমি তোমার বাড়ি থেকে অত দূরের কোনো একটা সেন্ট্রালাইজড ওয়্যার হাউস থেকে, ডেটা ওয়্যার হাউস থেকে ডেটাকে বলছো ফেচ করতে বা রিসিভ করতে, তাহলে এই যে নেটওয়ার্ক কলটা যাচ্ছে, এই নেটওয়ার্ক কলটা অবভিয়াসলি তোমার টাইম কনজিউমিং হতে পারে। তো 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, যতটাই টাইম যাচ্ছে তো। আর জাভাস্ক্রিপ্ট কি 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড তোমার কোডের জন্য ওয়েট করবে না, জাভাস্ক্রিপ্ট র্যাপিডলি তোমার কোডকে পরের পরের লাইনে এক্সিকিউট করা স্টার্ট করবে। তো এই বিহেভিয়ারটাকে বলা হচ্ছে আমার এসিঙ্ক্রোনাস বিহেভিয়ার, যে আমার কোডের যে নর্মাল ফ্লো অনুসারে সেটা হবে না, কারেক্ট। এরপরে ধরো আমি একটা অন্যরকম কোড লিখছি, আমি এখানে বলছি সেট টাইম আউট। তোমরা যারা জাভাস্ক্রিপ্ট করেছো অবভিয়াসলি তারা সেট টাইম আউট নিয়ে জানো। তো সেট টাইম আউট কি করে,
নিজের ভেতরে একটা ফাংশন নেয়, আর এখানে আমাদেরকে বলতে হয় কত টাইম আউট। তো ধরো আমি এখানে বলে দিলাম যে 5000 মিলি সেকেন্ড, মানে 5 সেকেন্ড। আর এখানে আমি লিখছি কনসোল ডট লগ, বলে দিলাম দিস ইজ ইনসাইড সেট টাইম আউট। তো আমাকে তোমরা বলতে পারবে যে এই পার্টিকুলার কোডটার জন্য আউটপুট কি হওয়া উচিত? এই পার্টিকুলার কোডটার জন্য আউটপুট কি হবে? এনিওয়ান, কেউ বলতে পারবে? ওটা 5 সেকেন্ড পরে এক্সিকিউট করবে। না, আমাকে পুরো আউটপুটটা বলো, যে পুরো আউটপুটটা কি হবে এইটার পুরোটার। স্যার প্রথমে ওটা ফার্স্ট হচ্ছে 5 সেকেন্ড দিস পরে ইজ ওটা হ্যাঁ, না মানে এই যে কনসোল ট্যাব আছে, কনসোল ট্যাবে কি হবে? সবার ফার্স্টে দিস ইজ ইনসাইড সেট টাইম আউট আসবে, তারপরে ফাং 1 আসবে, তারপরে ফাং 2 আসবে, নাকি 5 সেকেন্ড আমার কনসোল ডট লগে কিছুই প্রিন্ট হবে না, তারপরে হঠাৎ করে দিস ইজ টাইম আউট সেট টাইম আউট আসবে, তারপরে ফাং 1 আসবে, ফাং 2 আসবে, নাকি ফাং 1 ফাং 2 আগে হয়ে যাবে, তারপরে 5 সেকেন্ড পরে এটা প্রিন্ট হবে, কোনটা? 5 সেকেন্ড আগে ওটা প্রিন্ট হয়ে যাবে, তারপর দুটো আসতে হবে, এরকম মনে হয়। বাকিরা, বাকি তোমরা কে কি বলছো? স্যার ফার্স্ট হচ্ছে ফার্স্টে কিছু ফাংশনটা প্রিন্ট হবে না, ফার্স্টে ফার্স্টে কিছু প্রিন্ট হবে না, তারপরে আফটার 5 সেকেন্ডস পর প্রিন্ট হবে। তুমি বলছো ফার্স্টে কিছু প্রিন্ট হবে না, দেন যেহেতু এই সেট টাইম আউটের কোডটা আগে লেখা আছে, সেই জন্য 5 সেকেন্ড যখনই জাভাস্ক্রিপ্ট এই লাইনটাতে যাবে, তখনই দেখলো যে আমাকে তো 5 সেকেন্ড ওয়েট করতে হবে। তার মানে আমি 5 সেকেন্ড ওয়েট করব, তারপরে আমার এই দিস ইজ ইনসাইড সেট টাইম আউট হবে, তারপরে নর্মাল তো ফাঙ্ক 1 প্রিন্ট হয়ে যাবে আর ফাঙ্ক 2 প্রিন্ট হয়ে যাবে, কারেক্ট? এটা বলছো? হ্যাঁ স্যার। তোমরা সবাই এগ্রি করছো? হ্যাঁ স্যার। চলো এটার আউটপুট দেখি, এটার আউটপুট দেখি। ফাঙ্ক 1 ফাঙ্ক 2, 1 2 3 4 5। খুব 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 ম্যাসিভলি ইন্টারভিউতে জিজ্ঞেস করা একটা কোয়েশ্চেন, যেখানে সবাই 90% বা অলমোস্ট আমি বলতে পারি যে 99% লোকেরা এই অ্যান্সারটাই দেয়, আর যেটার জন্য কি হয় না, তারা ইন্টারভিউতে সিলেক্ট হতে পারে না। সৌরভ কিছু বলবে? না না, আমি বললাম কি, এটা এটা তো জাভাস্ক্রিপ্ট তো লাইন বাই লাইন কোড এক্সিকিউট হয়, তা এখানে এরকম হবে না? সেটাই আমরা দেখবো এবারে। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে পার্টিকুলারলি জাভাস্ক্রিপ্ট কি ম্যানার ফলো করে, সিঙ্ক্রোনাস ম্যানার ফলো করে। তো জাভাস্ক্রিপ্ট যখন লাইন নাম্বার 2 তে এলো, ঠিক আছে, সেট টাইম আউট লাইন নাম্বার 3 তে এলো, দেখলো, বাট এখানে কি দেখলো, যে আমি 5 সেকেন্ড পরে এক্সিকিউট হব। তাহলে তোমাদের কথা অনুসারে এতে এই জায়গাটাতে 5 সেকেন্ড ওয়েট করে যাওয়ার কথা ছিল, কারেক্ট? এরপরে তোমাদের যখন আমি জাভাস্ক্রিপ্টে কল স্ট্যাক পড়িয়েছিলাম, তখন কি বলেছিলাম যে জাভাস্ক্রিপ্টে কি হয়, একটাই কল স্ট্যাক হয়, একটাই কল স্ট্যাক হয়, কারেক্ট? এই কল স্ট্যাকটার মধ্যেই ফাংশন একটার পর একটা পুশ হয়, দেন নিজের অপারেশন পারফর্ম করার পরে বেরিয়ে যায়, কারেক্ট? বাট যদি ধরো তুমি ওপরের লাইনে এরকম কিছু একটা কোড লিখে রেখেছো, যেই কোডটা একটা নেটওয়ার্ক কল, আর সেটা কনজামশনে তোমার টাইম লাগছে 5 সেকেন্ড 10 সেকেন্ড মতো টাইম লাগছে। তো 10 সেকেন্ড যদি তোমার এই জায়গাটাতে ইয়েটা দাঁড়িয়ে যায়, জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন যদি এক্সিকিউট করতে করতে এইখানে এসে 10 সেকেন্ড দাঁড়িয়ে যায়, তাহলে এন্টায়ার কোড বেসে কতটা এফেক্ট পড়বে? এন্টায়ার কোড বেসে কতটা এফেক্ট পড়বে? তোমার প্রোগ্রামটা কতটা স্লো হয়ে যাবে? ধরো এই ফার্স্টের লাইনেই তোমার নেটওয়ার্ক কল আছে, বাট নেটওয়ার্ক কলের পরে না তোমার আরো অনেক মানে বাঞ্চ অফ লাইন কোড আছে, সেই কোডগুলো এক্সিকিউটই হচ্ছে না, একটাই সেট টাইম আউটের জন্য। তাহলে এটা তো একটা প্রবলেমেটিক জিনিস। তো এখানে আমাদের পরের কনসেপ্ট আসছে, যেটা হচ্ছে মেন থ্রেড, মেন থ্রেড ব্লকিং। আশা করি তোমরা সিঙ্ক্রোনাইজড আর নন মানে সিঙ্ক্রোনাইজড আর এসিঙ্ক্রোনাইজড এই জিনিসটা বুঝতে পেরেছো, যে এটা হচ্ছে এই সেট টাইম আউটটা কি একটা এসিঙ্ক্রোনাইজড নেচার, মানে এটা কোডে নর্মাল ফ্লো অনুসারে কাজ করছে না। এরপরে আমাদের পরের টপিক আসছে মেন থ্রেড ব্লকিং। মেন থ্রেড ব্লকিং, জাভাস্ক্রিপ্ট কি সিঙ্গেল থ্রেডেড না কি অনেকগুলো থ্রেড আছে? স্যার অনেক থ্রেড আছে। না, জাভাস্ক্রিপ্ট সবসময় সিঙ্গেল থ্রেডেড ছিল, আছে আর থাকবে। জাভাস্ক্রিপ্ট সবসময় সিঙ্গেল থ্রেডেড ছিল, সেই জন্য জাভাস্ক্রিপ্টে কটা কল স্ট্যাক আছে? একটাই কল স্ট্যাক আছে। তো ধরো এরপরে এই যে সেট টাইম আউট, এই কল স্ট্যাকে সবার ফার্স্টে কি আসবে? সেট টাইম আউট, ঠিক আছে, সেট টাইম আউট আসবে। বাট সেট টাইম আউট কি 5 সেকেন্ড ওয়েট করে এক্সিকিউট করবে। তাহলে 5 সেকেন্ড ওয়েট করে যদি এক্সিকিউট হয়, এইখানে আর ওপরে কি নতুন কোনো কল স্ট্যাক আসতে পারবে? মানে নতুন কি কোনো ফাংশন আসতে পারবে? অবভিয়াসলি পারবে না, কারণ এ কি বলছে যে দাঁড়াও আমি 5 সেকেন্ড ওয়েট করবো, যেই আমার 5 সেকেন্ডে কাজ শেষ হয়ে যাবে তারপরে অন্য কেউ আসো, তারপরে অন্য কেউ আসো, এখন না।
তাহলে এই জায়গাটাতে 5 সেকেন্ড কল স্ট্যাককে ওয়েট করতে হবে। তার মানে কি হলো, আমার যে এই সেট টাইম আউট মেন থ্রেডকে কি করে দিল, ব্লক করে দিল। বাট মানে লাইভে মানে অ্যাকচুয়ালিতে এই জিনিসটা কখনো হয় না। মেন থ্রেডকে যদি তুমি ব্লক করে দাও তাহলে তোমার প্রোগ্রামের যে ফ্লো, সেই প্রোগ্রামের ফ্লোটাই পুরো বিগড়ে যাবে আর তোমার প্রোগ্রাম অনেক অনেক স্লো হয়ে যাবে। তো জাভাস্ক্রিপ্ট কি করে, যেখানে যেখানে এই এসিঙ্ক্রোনাস ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলোকে তার কল স্ট্যাকে স্টার্টিং এ পুশ করে না। জাভাস্ক্রিপ্ট দেখলো যে ঠিক আছে এই সেট টাইম আউটকে কি করতে হবে, 5 সেকেন্ড ওয়েট করতে হবে। তাহলে একটা কাজ করি, সেট টাইম আউট তুমি একটা কাজ করো, অন্য একটা জায়গায় চলে যাও, দিয়ে 5 সেকেন্ড ওয়েট করো। এরপরে আমরা যখন ইভেন্ট লুপের ভিডিওটা দেখবো, তখন ইভেন্ট লুপের ভিডিওর মধ্যে আমরা আমি বারবার ভিডিও কেন বলছি, এই রেকর্ডিংস এর জন্য আমাকে বারবার ভিডিও বলতে হচ্ছে। তো ইভেন্ট লুপের পার্টিকুলারলি যখন আমরা লেকচার দেখবো, তো ইভেন্ট লুপের লেকচারে আমাদের কি হবে, এই জিনিসটা পুরো খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে যে এই যে সেট টাইম আউট এ এখানে একটা আলাদা কিউতে চলে যায়। কিউ মানে অলরেডি তোমাদেরকে আমি কিউ বুঝিয়েছিলাম কি, যে কিউ কি হয়, একটা যেরকম স্ট্যাক ছিল এটা কল স্ট্যাক, তাহলে স্ট্যাকের মধ্যে একটা ডেটা স্ট্রাকচার হয়, সেখানে গিয়ে তারা ওয়েট করে যতক্ষণ না তারা এক্সিকিউট হচ্ছে। তাহলে এই যে সেট টাইম আউট আছে, সেট টাইম আউট উঠে কোথায় চলে গেল, তার এই প্রায়োরিটি কিউটাই চলে গেল, এই প্রায়োরিটি কিউটাই চলে গেল। এরপর কি বলে দিলাম প্রায়োরিটি কিউ, একদম চিন্তা করো না, এই জিনিসগুলো আমরা ইভেন্ট লুপের লেকচারে মানে এলাবরেটলি ডিসকাস করব, ঠিক আছে। তো সেট টাইম আউট কি করলো, মেইন কল স্ট্যাক থেকে উঠে সাইডে চলে গেল। এরপরে জাভাস্ক্রিপ্টের যে কোড, জাভাস্ক্রিপ্টের যে ইঞ্জিন, সেটা কি করছে, ফাঙ্ক ওয়ানকে এটা বাইরে চলে গেল, তার মানে এটা এখন এখানে নেই। এরপরে কি এলো, আমার ফাঙ্ক ওয়ান এলো, আর ফাঙ্ক ওয়ানের ওপরে আমার কি এলো, ফাঙ্ক টু এলো, কারেক্ট। তাহলে এই দুটো সঙ্গে সঙ্গে এক্সিকিউট হয়ে গেল। তাহলে সবার ফার্স্টে ফাঙ্ক ওয়ান নিজের কাজ করে বেরোলো, দেন ফাঙ্ক টু এলো, ফাঙ্ক টু ও নিজের কাজ করে বেরিয়ে গেল। তাহলে কোডের আলটিমেট উইন্ডোতে সবার ফার্স্টে কি প্রিন্ট হচ্ছে, দিস ইজ ফাঙ্ক ওয়ান, দিস ইজ ফাঙ্ক টু, এই দুটো জিনিস প্রিন্ট হয়ে গেল। এরপরে 5 সেকেন্ড পরে আমি কি বলেছিলাম, যে এই ফাংশনটা, এই সেট টাইম আউট ফাংশনটা কতক্ষণ ওয়েট করবে বাইরে, 5000 মিলি সেকেন্ড বা 5 সেকেন্ড। তাহলে 5 সেকেন্ডের যেই কমপ্লিট হয়ে গেল, এরপরে কি বলছে যে আরে আমার তো ওয়েটিং টাইম কমপ্লিট হয়ে গেছে, এরপর আমাকে এক্সিকিউট হতে হবে। তো আমি আবার কি করব, আমি এবারে আবার কল স্ট্যাকে যাব। তাহলে 5 সেকেন্ড পরে এ কোথায় এলো, কল স্ট্যাকে এলো, আফটার 5 সেকেন্ড দিয়ে এক্সিকিউট হলো। তাহলে থিওরিটিক্যালি এই প্রোগ্রামটা কি করে কাজ করছে সেটা তোমরা বুঝতে পারলে, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। বাকি তোমরা বলো, যদি কোনো জায়গায় প্রবলেম হয় আমি আরেকবার করে বলে দিচ্ছি। সৌরভ তুমি বুঝতে পেরেছো? কোয়েশ্চেন হচ্ছে যে, তো আমরা যখনই সেট টাইম আউট করবো, তো সেটাই তখনই কি ওই কোডটা লাস্টে এক্সিকিউট করবে? ডিপেন্ড করছে কখন তুমি ইয়ে করছো, সেট টাইম আউট কল করছো। কারণ অবভিয়াসলি সেট টাইম আউট যখনই তুমি কল করছো, তুমি তো একটা টাইম স্প্যান রাখছো যে 3 সেকেন্ড। তো সেটা কি হবে, তোমার মেন কল স্ট্যাকের থেকে বেরিয়ে যাবে, যেটা বললাম মেল কল স্ট্যাক থেকে বেরিয়ে ওদের অন্য একটা জায়গা আছে, সেখানে গিয়ে ও ওয়েট করবে। তার এই যে ওয়েটিং টাইমটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, ধরো 3 সেকেন্ড তুমি ওয়েটিং টাইম দিলে, তো এ বাইরে গিয়ে কতক্ষণ ওয়েট করছে, 3 সেকেন্ড টাইম দিচ্ছে। এরপরে 3 সেকেন্ড যেই ওর কমপ্লিট হয়ে গেল, ও আবার কি করলো, যে আরে আমার ওয়েটিং টাইম কমপ্লিট হয়ে গেছে, এরপর আমাকে এক্সিকিউট করতে হবে। তাহলে এক্সিকিউট হওয়ার জন্য সবাইকে কোথায় আসতে হয়, কোথায় আসতে হয়, কল স্ট্যাকে আসতে হয়। তাহলে 3 সেকেন্ড ওয়েট করার পরে সে কোথায় এলো, কল স্ট্যাকে এলো, আর কল স্ট্যাকে এসে সে নিজে এক্সিকিউট হয়ে গেল। তার মানে এই যে নর্মাল প্রোগ্রামের ফ্লো থেকে ও বেরিয়ে আসছে, এই জিনিসটাকে বলা হচ্ছে এসিঙ্ক্রোনাস নেচার। আর এই এসিঙ্ক্রোনাস নেচারটা অ্যাচিভ করছি কার থ্রু, কল ব্যাকের থ্রু। দেখো এটা তো এই যে ফাংশনের ভেতরে আরেকটা, এই যে এটা আছে ফ্যাট অ্যারো ফাংশন, এটাও তো একটা ফাংশন। তাহলে ভেতরে যে ফাংশনটা আছে সেটাকে আমরা কি বলছি, কল ব্যাক ফাংশন, কারেক্ট। এরপরে আমি যদি তোমাদেরকে একটু একটা খুব বেসিক এক্সাম্পল দিয়ে দেখাই যে এই পার্টিকুলার কোডটা কি করে রান করছে। আমি একটা নর্মাল এইচটিএমএল পেজ বানিয়ে নিয়েছি, আমি এখানে কিচ্ছু লিখছি না। এরপরে আমি এটা ইন্সপেক্টে যাব, জাস্ট আ সেকেন্ড, ইন্সপেক্টে আমি গেলাম, আই হোপ এটা ভিজিবল আছে। দেন আমি সোর্সেসে যাব, কোড স্নিপেট 2, কোড স্নিপেট, ও আচ্ছা, এই যে এইচটিএমএল এটার মধ্যে তো আমরা কিছু লিখিয়ে নি, সরি। এখানে আমরা আমাদের স্ক্রিপ্টকে লিংক করিয়ে দিই, স্ক্রিপ্ট এসআরসি। দেন আমাদের কি হবে, কল ব্যাক ফাংশন, এইচটিএমএল কেন, কল ব্যাক ফাংশন জেএস। ঠিক আছে, তো আরেকবার
এটাকে আমরা রিস্টার্ট করি। ভালো করে ফ্লোটা দেখে নাও, হ্যাঁ, কারণ এই কল ব্যাকের ফ্লোতে ম্যাক্সিমাম লোকেরা ভুল আউটপুট দেয় আর সেই জন্য তারা ইন্টারভিউ থেকে রিজেক্ট হয়ে যায়। প্রচন্ড ইম্পর্টেন্ট জিনিস, সেই জন্য হুম হুম কি হচ্ছে কল ব্যাক ফাংশনস এর মধ্যে কনসোলে ফাং 2, ঠিক আছে। 5 সেকেন্ড পরে এটা হচ্ছে সোর্স। হুম ওয়ার্কস্পেসে লাগবে না। স্নিপেটস, অ্যাড স্নিপেট, চলে তো আসা উচিত এই কোডটা, বাট আসছে না কেন? আসছে না কেন? যাই হোক, ঠিক আছে। থার্ড স্নিপেট, ঠিক আছে। এরপরে এই এন্টায়ার জিনিসটাকে আমি কপি করে কোথায় লিখছি? এই জায়গাটায় লিখছি। এখানে আমি পার্টিকুলারলি দুটো বুকমার্ক দেবো, বুকমার্ক না মানে চেক মার্ক দেবো। বাট একটা, দুটো, তিনটে, ঠিক আছে। এরপরে তোমরা সবাই এই কল স্ট্যাকটার ব্যাপারে জানো, তোমরা সবাই কি এই কল স্ট্যাকটার ব্যাপারে জানো? তাহলে কল স্ট্যাকের মধ্যে সবার ফার্স্টে কোনটা আসবে? সবার ফার্স্টে কে আসবে? এখনই তোমাদের যে আমি ফ্লোটা বললাম সেই ফ্লো অনুসারে কল স্ট্যাকের মধ্যে সবার ফার্স্টে কে আসবে? সেট টাইম। সেট টাইম। সেট টাইম আউট সবার ফার্স্টে চলে আসবে। সেট টাইম আউট তো ওয়েট করবে, মানে ও কল স্ট্যাকে এসে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। কল স্ট্যাকে এতটাই তাড়াতাড়ি বেরিয়ে যাবে যেটা যেটা আমরা দেখতেই পারবো না। বাট এক্সিকিউশন ওয়াইজ সবার ফার্স্টে কে আসবে কল স্ট্যাকে? ফাঙ্ক 1। ফাংশন হবে। তারপরে ফাঙ্ক 1 এর পরে কে আসবে? আমার ফাঙ্ক 2 আসবে। দেন হঠাৎ করে আমি দেখতে পারবো যে 5 সেকেন্ড আমার যেই কমপ্লিট হয়ে যাবে, আমার কল স্ট্যাকের মধ্যে কে এন্ট্রি নেবে? সেট টাইম আউট। তো চলো এটার ফ্লোটা আমরা দেখে নিই। তাহলে এই যে আমার কল স্ট্যাকের মধ্যে সবার ফার্স্টে কে এসছে দেখতে পাচ্ছি? ফাঙ্ক 1। এরপরে কে এলো কল স্ট্যাকে? ফাঙ্ক 2। দেন এক্সিকিউট হলো। হঠাৎ করে 5 সেকেন্ড আমার যেই কমপ্লিট হবে, সো আই হোপ এখানে ডেভেলপার্স টুল এগেন। আমার 1 সেকেন্ড, কারোর মাইক থেকে আওয়াজ আসছে, একটু মাইকটাকে মিউট করো, একটু মাইকটাকে মিউট করো। তাহলে ঠিক আছে, এটা হয়েছে। ফাঙ্ক 1 এসছে, দেন আমার অ্যানোনিমাসে, ঠিক আছে। ফাঙ্ক 1 এর কাজ শেষ হয়ে গেছে, সেই জন্য অ্যানোনিমাস হয়ে গেল। দেন ফাঙ্ক 2 এলো, ঠিক আছে। দেন ফাঙ্ক 1 এর কাজ শেষ। হঠাৎ করে আমার কুল, এগেন ডেভেলপার্স টুল আবার আমার প্রবলেম করছে। ওকে, দাঁড়াও 1 সেকেন্ড দেখে নি। থার্ড স্নিপেট ডিলিট করে দেবো, এটাও ডিলিট করে দেবো। কল স্ট্যাক ঠিক আছে, ব্রেক পয়েন্টস ঠিক আছে, কোনো ইস্যু না এগুলোর জন্য। দেন পার্টিকুলারলি সেট করে কল স্ট্যাকে কল ব্যাক ফাংশন 1। এটা একটা ডিফিকাল্ট জিনিস ডেভেলপার্স টুল, কখন কিরকম ভাবে কাজ করে না, সিরিয়াসলি বলছি। যখন দরকার তখন ঠিক করে কাজ করে না, যখন দরকার নেই তখন ঠিক করে কাজ করে। লেটস সি, আরেকবার ট্রাই করে দেখছি। ফ্লো ওয়াইজ তো একদম কোড ঠিকঠাক রান করছে, বাট এটা আমি তোমাদেরকে শো করবো কি করে সেটা বুঝতে পারছি না।
কারণ এটা যদি ঠিক করে না রান করে দেন আমার কাছে আর কোনো অপশনসও নেই। কল স্ট্যাকের মধ্যে ফাং 2 ঠিক আছে। এরপরে 5 সেকেন্ড ওয়েট করার পরে কল স্ট্যাকে কি এলো, সেট টাইম আউট এসি। এতক্ষণে এই জিনিসটা হচ্ছে। ওহ কুল। তারপরে কল স্ট্যাক এমটি হয়ে গেল। কুল কুল কুল। তাহলে ঠিক আছে, রিরান করে দেখছি চলো। আমার কাছে এখন দুটো ব্রেক পয়েন্ট আছে, কারেক্ট। তো এখন পার্টিকুলারলি কি হচ্ছে, জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন সঙ্গে সঙ্গে ফাং 1 আর ফাং 2 কে কল স্ট্যাকে এন্টার করে দিচ্ছে, কারেক্ট। আর যেই আমার 5 সেকেন্ড কমপ্লিট হয়ে যাচ্ছে, দেখো এতক্ষণ আমরা কথা বললাম 5 সেকেন্ড কমপ্লিট হয়ে গেল বিহাইন্ড দ্য সিন। তো এরপরে হঠাৎ করে এসিঙ্ক্রোনাসলি কে এসছে, কল স্ট্যাকে সেট টাইম আউট এসছে। এর আগে কি সেট টাইম আউট এসেছিল না? আমি যদি এই পার্টিকুলার পেজটাকে আরেকবার করে দেখাই, ধরো আমি এটাকে রিফ্রেশ করলাম ফাং 2, দেন তারপরে আবার আমি এটাকে ক্লিক করছি, আমার কি চলে এলো না? দেখো সঙ্গে সঙ্গে আসেনি, কিন্তু 5 সেকেন্ড কমপ্লিট হয়নি, এখনো আসেনি। কলসটাকে এমটি হঠাৎ করে কি এলো, সেট টাইম আউট। তাহলে এই জিনিসটা কি বুঝতে পারলে? এই জিনিসটা কি তোমরা বুঝতে পারলে যে আচ্ছা। নর্মাল ফ্লোতে সবার ফার্স্টে যেই মুহূর্তে আমি পেজকে রিফ্রেশ করছি, সেই মুহূর্তে পেজকে আমি কি করছি, রিফ্রেশ করলাম, সেটার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, কলসটাকে ফাং 2 এলো, বাট যে এক্সিকিউট করছি এটাকে আরেকবার আসেনি এখনো। 5 সেকেন্ড কমপ্লিট হলো, সাডেনলি কলসটাকে কে এন্টার করলো হঠাৎ করে, এটা তো আমরা করিনি, সাডেনলি এন্টার করলো। এগেন এটা খুব স্পিডে হচ্ছে বলে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না। 10 সেকেন্ড, আমরা 10 সেকেন্ড ওয়েট করছি, ঠিক আছে। রিফ্রেশ করলাম, আরেকবার করছি, এখন কলসটাকে কেউ নেই। 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 সেকেন্ড ওয়েট করার পরে সাডেনলি কে এলো, কল স্ট্যাকে সেট টাইম আউট এলো। তাহলে আমাদের যে নর্মাল ফ্লোটা বলছিল যে কল স্ট্যাক থেকে এ বেরিয়ে যাবে, দেন একটা ওয়েটিং কিউ আছে, সেই ওয়েটিং কিউতে এ তার যে ওয়েটিং টাইম ততটা টাইম ওয়েট করবে। তারপরে তারপরে কি হচ্ছে, এ কল স্ট্যাকে আবার যাচ্ছে। তার মানে এখানে আমার যে মেন থ্রেড ব্লকিং, যে একটাই থ্রেড আছে, একটা থ্রেডকে কি এ ব্লক করে রাখছে 10 সেকেন্ড অবধি, যে যদি আমি এক্সিকিউট না হতে পারি আমার পরে কেউ এক্সিকিউট হবে না। এই জিনিসটা কি এ করতে পারছে? বলো ইয়েস অর নো। না। এই জিনিসটা করতে পারছে না। তাহলে জাভাস্ক্রিপ্ট আমাদেরকে এই জিনিসগুলো অ্যাসিওর করছে যে আমার কাছে যেহেতু সিঙ্গেল একটাই মেন থ্রেড আছে, সেই মেন থ্রেডকে আমি কখনোই কি করতে দেবো না, ব্লক করতে দেবো না। কারণ ব্লক করে দিলে ওভারঅল প্রোগ্রামটা আমার ইমেন্সলি স্লো হয়ে যাবে। এখন যদি আবার এটাকে রান করে দেখাই, ফাং 2 সঙ্গে সঙ্গে কলসটাকে ছিল এক্সিকিউট, দেন 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 সেকেন্ড ওয়েট করলো, হঠাৎ করে কলসটাকে গেল, কলসটাকে গিয়ে দেখলো যে এবার আমার এক্সিকিউট হওয়ার টাইম। তাহলে এই কল ব্যাক ফাংশনটা কি করলো, প্রিন্ট করে দিল কাকে, দিস ইজ ইনসাইড সেট টাইম আউট। তাহলে এইভাবে আমরা কি বুঝতে পেরে গেলাম, জাভাস্ক্রিপ্টের মধ্যে কল ব্যাকের ইম্পর্টেন্স বুঝতে পেরে গেলাম, কারেক্ট। যে কল ব্যাক কি করে কাজ করছে, মেন থ্রেডকে কল ব্যাক কেন ব্লক করছে না। এরপরে আমি যদি তোমাদেরকে একটা নর্মাল কোড এক্সাম্পল দিয়ে বলি, আমরা কি বলছি, আমরা একটা নর্মাল বাটন বানিয়ে নিই। ধরো আমি একটা বাটন বানালাম, ক্লিক মি, ঠিক আছে। ওটা কিরকম লাগছে, কাইন্ড অফ আমার এরকম ক্লিক মি। এরপরে এটার মধ্যে আমি কি বলে দিচ্ছি, একটা আইডি দিয়ে দিই। ধরো আইডি আমি বিটিএন দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে আমি এটাতে গিয়ে বলবো যে কি করো। আই হোপ তোমরা এইগুলো বুঝতে পেরে গেছো। তো এটাকে আমি একটু কমেন্ট আউট করছি। তাহলে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর কাকে ফেচ করছি, আইডিকে। Button. আইডিকে ফেচ করার জন্য কি করতে হবে, কারেক্ট, বাটনকে ফেচ করছি। ডট অ্যাড ইভেন্ট লিসনারের মধ্যে আমি কি ইভেন্ট পাস করবো, ক্লিক। আর ক্লিক হওয়ার সাথে সাথে কিছু একটা অ্যাক্টিভিটি হবে, তাহলে এই অ্যাক্টিভিটিটাকে ডিনোট করবো আমি কার মধ্যে, ইউজিং আ কল ব্যাক, একটা কল ব্যাক ফাংশনের থ্রু। কোথায় আমার এরর আসছে, অবভিয়াসলি এইখানে। এটাকে একটু আমরা ফরম্যাট ডকুমেন্ট করে নিই যাতে ভিজুয়ালি ব্যাপারটা ঠিকঠাক হয়ে যায়, ঠিক আছে। তো এতটা হলো। তো আমি যেই এখানে ক্লিক করবে, আমি লেটসি বলে দিলাম যে কিছুই না, নর্মাল কনসোল ডট লগ করতে ক্লিক। তো এরপরে পেজকে আমি রিফ্রেশ করছি, কনসোলে যাচ্ছি, ঠিক আছে।
ক্লিক করলাম, ক্লিকড। আরেকবার ক্লিক করলাম দুবার, আরেকবার ক্লিক করছি তিনবার, চারবার, পাঁচবার। তার মানে বাটন তো আমার ক্লিক হচ্ছে, কারেক্ট? বাটন তো আমার ক্লিক করছে। কিন্তু এই বাটন, এই যে ফাংশনটা, এই ফাংশনটা কি আমার নর্মাল ফ্লোতে কাজ করছে? মানে জাভাস্ক্রিপ্ট কি নর্মাল পরপর পরপর এক্সিকিউট করতে করতে এই ফাংশনটাকে এক্সিকিউট করে দিচ্ছে? না। এটা কখন অনলি এক্সিকিউট হবে? যখন আমার ক্লিক ইভেন্টটা হবে। তার মানে আমার কল ব্যাক ফাংশন, যেটা তোমাকে বললাম যে এটা হচ্ছে আমাদের কল ব্যাক ফাংশন, এই কল ব্যাক ফাংশনটা ডিপেন্ড করে আমাদের পার্টিকুলার মানে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের ওপরে, নাকি ওই ফাংশনটা ডিপেন্ড করছে যে তাকে কখন কল করা হবে তার আউটার ফাংশন বা আউটার ইভেন্টটার জন্য? কোনটা? নর্মাল জেএস কি ওই ফাংশনটাকে এক্সিকিউট করে দেয় কল ব্যাককে? কখনোই না। এটা না। ডিপেন্ড করে যে ওর আউটার ফাংশন কখন তাকে কল করছে, আউটার ফাংশন বা আমি বলতে পারি যে আউটার ইভেন্ট কখন তাকে কল করছে, কারেক্ট? আই হোপ এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। এটাতে কারোর কোনো প্রবলেম? এরপরে ধরো আমি এখানে না একটা, আমি চাইছি যে এখানে কি করে দিতে, একটা মানে যতবার আমি ক্লিক করবো আমাকে দেখাতে যে নাম্বার অফ কাউন্ট কতবার আমি ক্লিক করেছি। তাহলে লেটস সি, আমি এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিয়েছি কাউন্ট বলে। কিরকম ভেরিয়েবল নেবো? ধরো ভ্যার, ভ্যার কাউন্ট, ভ্যার নেবো। ভালো হবে ভ্যার নিলে? বলো, না অ্যান্সার দিতে স্যার, হবে। লেট। এটা লেট নিয়ে নিই। কারেক্ট, কারণ ভ্যারে আমার গ্লোবাল পলিউশন হয়, যেখান সেখান থেকে আমার ভ্যার চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ ওটা স্কোপটা গ্লোবাল স্কোপে। তো লেট কাউন্ট, আর এখানে আমি কি বলে দিচ্ছি, ক্লিক কমা প্লাস 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 কাউন্ট। তো এরপরে আমি পার্টিকুলারলি ক্লিক কি করছি, ক্লিক করছি, ক্লিক ওয়ান, ক্লিক টু, ক্লিক থ্রি, ক্লিক ফোর, এরকম ক্লিক হচ্ছে বারবার বারবার করে। বাট যেটা তোমাদেরকে বলেছিলাম যে এখন এই যে এই লেটটা, এই লেটটাও তো গ্লোবাল স্কোপে আছে, তাহলে এইরও তো প্রবলেম হতে পারে। কালকে যদি আমি এখানে বলে দিলাম কোনো জায়গাতে যে ধরো লেট কাউন্ট, তাহলে অবভিয়াসলি এটাও গ্লোবাল স্কোপে ছিল, এটাকেও আমি আবার রিডিক্লেয়ার করছি, তাহলে প্রবলেম হতেই পারে, প্রবলেম হতেই পারে। তাহলে আমি এটাকে কি করব, একটা ফাংশনের আন্ডারে র্যাপ আপ করে দেবো। ধরো এই ফাংশনটার আমি নাম বানালাম, একটা আমি ফাংশন ক্রিয়েট করলাম, সেই ফাংশনটার আমি নাম বানাচ্ছি অ্যাটাচ ইভেন্ট। অ্যাটাচ ইভেন্ট বলে একটা ফাংশন বানালাম, দিয়ে সেই অ্যাটাচ ইভেন্টের ভেতরে আমি এন্টায়ার এন্টায়ার এই কোডটাকে জাস্ট পেস্ট করে দিলাম, আর এই লাইনটাকে আমি কাট করে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তাহলে এই জিনিসটা হয়ে গেল, প্যারামিটার্সে কিচ্ছু নেবে না। তাহলে এই ফাংশনের ভেতরে আরেকটা আমার কি হচ্ছে, ফাংশন কল হচ্ছে, সেটা কার রেসপেক্টে, ক্লিক ইভেন্টের রেসপেক্টে। তাহলে এটাও একটা কল ব্যাক ফাংশন, এটাও একটা কল ব্যাক ফাংশন। বাট এই ফাংশনটা কি নর্মাল আমার ইয়ে হয়ে যাবে, মানে কল হয়ে যাবে না ইয়ে করলে? না, কারণ এটা এখন আমি কি লিখেছি, ফাংশন ডেফিনেশন লিখেছি। ফাংশন ডেফিনেশন লিখলে কি ফাংশন কল হয়ে যায়? কখনোই না। তাহলে আমাকে এক্সটার্নালি গিয়ে কি বলতে হবে, যে ফাংশন ইভেন্টকে কি করো, কল করো, কারেক্ট? ফাংশন ইভেন্টকে কি করো, কল করো। এই জিনিসটা বুঝতে পারছি। তো প্রবাবলি রিফ্রেশ করলাম, এরপরে যদি কনসোলে ক্লিক করি, ক্লিক ওয়ান, ক্লিক টু, ক্লিক থ্রি, ক্লিক ফোর, ক্লিক হচ্ছে, অবভিয়াসলি আমার ক্লিক হচ্ছে। তাহলে এখানে আমার যে গ্লোবাল পলিউশন ছিল, সেই গ্লোবাল পলিউশন থেকেও আমি কি পেয়ে গেলাম, রিলিফ পেয়ে গেলাম, কারেক্ট? এই জিনিসটা তোমরা বুঝতে পারলে? এই হ্যাঁ জিনিসটা স্যার। বুঝতে পারলে? এরপরে তোমাদেরকে পার্টিকুলারলি এখানে আমি দুটো জিনিস দেখাতে চাই, এগেন এগুলো আমরা পরে কভার করব, বাট স্টিল ধরো এখানে আমি পার্টিকুলারলি একটা ব্রেক পয়েন্ট লাগালাম এই বাটন ক্লিকটার উপরে, ঠিক আছে? এই বাটন ক্লিকটার উপরে আমি একটা ব্রেক পয়েন্ট লাগাচ্ছি, আর আমি পেজকে কি করছি, রিফ্রেশ করছি। তাহলে জাস্ট আ সেকেন্ড, সেখানে এই আইটা আসছে কেন, আই আসছে কেন? Oops. ক্লিক মি, এগুলো তো ঠিক আছে, ইম্পর্টেন্ট না অতটা। হুম, ঠিক আছে। তাহলে এরপরে তোমরা যদি কলসটাকে দেখো, এখন কলসটাকে কেউ নেই, রান করছি। ও আমি ব্রেক পয়েন্ট ঠিক করে দিইনি, অবভিয়াসলি ব্রেক পয়েন্ট ঠিক করে দিইনি। এগেন রিফ্রেশ করছি, হোয়াট দ্য হেল ইজ, এগেন
এখন এটা চলছিল আবার চলছে না, সিরিয়াসলি। তো বাটনে আমি যেই ক্লিক করলাম সঙ্গে সঙ্গে কি হলো, একটা জিনিস তোমরা এখানে দেখতে পারবে যে এই যে লোকাল, এই লোকালটার মধ্যে আমার কি হয়ে গেছে, দু তিনটে জিনিস এসেছে। জাস্ট আ সেকেন্ড, জাস্ট আ সেকেন্ড। হ্যাঁ, এক্সট্রিমলি সরি। তো এই যে লোকাল, লোকালের মধ্যে আমার দিস আনডিফাইন্ড, ঠিক আছে, নো ইস্যু, বাট এখানে একটা জিনিস আছে ক্লোজার্স। ক্লোজার্স বলে একটা জিনিস আছে। এরপর এই ক্লোজার্সটাকে যদি তুমি এক্সপ্যান্ড করো, তাহলে আমার কাছে কি ছিল, ক্লোজার মানে কি? ক্লোজার মানে তোমাদের বেসিক সেন্সে কি আইডিয়া বলছে, যে আমার কাছাকাছি, কারেক্ট, আমার আশেপাশে। তাহলে পার্টিকুলারলি এই কলব্যাকটার জন্য এটা যে নিয়ারেস্ট ক্লোজার সেটাকে এই কাউন্টটা, তাহলে কাউন্টের মধ্যে আমি কি পেয়ে গেলাম, কাউন্টের মধ্যে আমি 0 পেয়ে গেলাম। তার মানে আমার যে চাইল্ড সে কি করতে পারছে, পেরেন্ট প্রপার্টিকে অ্যাক্সেস করতে পারছে থ্রু ইউজিং লেক্সিক্যাল স্কোপ, থ্রু ইউজিং লেক্সিক্যাল স্কোপ। এরপরে লেক্সিক্যাল স্কোপ কি, ক্লোজার কি, এগুলো নিয়ে আমরা আবার পরে এগেন ডিটেলস, মানে ডিটেলে কথা বলবো। বাট বাট যেটা বলেছিলাম যে পেরেন্ট, পেরেন্টের মধ্যে যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলো অ্যাক্সেস করতে পারবে তার চাইল্ড। এই জিনিসটাকেই কি বলা হচ্ছে, এই জিনিসটাকেই বলা হচ্ছে সরি এগেন। তো যেটা বলছিলাম যে এই পার্টিকুলার ফাংশনটা, ঠিক আছে, এই কলব্যাক ফাংশনটা, তার যে পেরেন্ট, তার পেরেন্টকে, তার পেরেন্ট হচ্ছে অ্যাটাচ ইভেন্ট। এই অ্যাটাচ ইভেন্টের যে যে প্রপার্টিজ আছে সেই প্রপার্টিজ গুলোকে অ্যাক্সেস করতে পারছে থ্রু ইউজিং লেক্সিক্যাল স্কোপ। আর এই কনসেপ্টটাকেই বলা হচ্ছে আমার ক্লোজার্স এর কনসেপ্ট। ঠিক আছে, এই কনসেপ্টটাকে আমার কি বলা হচ্ছে, ক্লোজার্স এর কনসেপ্ট। কারণ এটার যে ক্লোজার সেটাকে এই যে অ্যাটাচ ইভেন্ট সেটা, কারেক্ট। এটা আই হোপ আমরা বুঝতে পেরেছি। এরপরে এটাতে তোমাদের ডিফিকাল্টিস হওয়ার কোনো প্রবলেম না। এরপরে তোমরা যদি পার্টিকুলারলি এলিমেন্টস ট্যাবে চলে আসো, এই এলিমেন্টস ট্যাবটার মধ্যে না একটা ইভেন্ট লিসনার বলে ট্যাব আছে। এখানে একটা ইভেন্ট লিসনার বলে ট্যাব আছে, ঠিক আছে। এই ইভেন্ট লিস্টের ট্যাবটার মধ্যে তোমরা দেখতে পারবে যে তোমাদের কোডের মধ্যে কি কি ইভেন্ট লিস্টার আছে সেগুলো ইজিলি তোমরা রেকটিফাই করতে পারবে। জাস্ট সেকেন্ড, এটাকে কি বড় করা যায় আমি একবার চেক করে নিই। আই হোপ করা তো যেত। Again, framework library ancestor all and this ঠিক আছে। ওকে, প্রত্যেকবার এই ডেভ টুলসে কি প্রবলেম হয় কি জানি, সিরিয়াসলি তো অন্য টুল চাই এবারে আমার। কেন এখানে আসছে না? অ্যাড ইভেন্ট লিস্টার আমরা লাগিয়েছি, এই অ্যাড ইভেন্ট লিস্টারটার মধ্যে তো ক্লিক ইভেন্ট আসা উচিত। অল প্যাসিভেও নেই, ইভেন ব্লকিং এও নেই, তাহলে অলে থাকবেই। এগেন 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 ব্রেক পয়েন্টস আমার কিচ্ছু লাগবে না, জাস্ট গো ফর ইট। স্টিল স্টিল কেন আসছে না, কেন আসছে না? বাটনস, বাটনস এর মধ্যে ওকে, বাটনসে হোভার করলে আসবে, ঠিক আছে। তাহলে এখানে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ যে এই যে
বাটনটা আছে ক্লিক মি, সেই ক্লিক মি বাটনটার জন্য তুমি যদি এলিমেন্টস এর ট্যাবটাতে যাও, এলিমেন্টস ট্যাবের মধ্যে তোমার কিছু সাব অপশনস আছে, সেই সাব অপশনস এর মধ্যে একটা ইভেন্ট লিসনার্স আছে। তাহলে তোমাকে কি করতে হবে, এই ইভেন্টটা কি আছে সেটা তুমি দেখতে পারবে। এরপরে এই বাটনটার কোরসপন্ডিং কোন ইভেন্ট রাখা ছিল, এই ইভেন্টটা। তো এটাকে যদি তুমি এক্সপ্যান্ড করো ক্লিক ইভেন্টটাকে, তাহলে তুমি দেখতে পারবে যে এখানে কি আছে, এরকম কিছু একটা ইভেন্ট আছে। এরপরে এটাকে কি এক্সপ্যান্ড করা যায়, হ্যাঁ যায়। এখানে তুমি কয়েকটা জিনিস দেখতে পাচ্ছ যে এখানে একটা হ্যান্ডলার বলে জিনিস আছে। হ্যান্ডলার মানে কি, যে তোমার যে ফাংশনটা, সেই ফাংশনটা এখানে ম্যাপড আছে। ধরো এখানে তো পার্টিকুলারলি তুমি অ্যানোনিমাস ফাংশন ইউজ করেছিলে, বাট আমি ধরছি যে এখানে তুমি এরকম কিছু সিনট্যাক্স ইউজ করলে যেখানে লেটস সি তুমি নর্মাল ফাংশনের সিনট্যাক্স ইউজ করছো। ধরো এখানে আমি বলে দিলাম ফাংশন এবিসি, ফাংশন এবিসি, ঠিক আছে। তাহলে এক্সপ্যান্ড করছি, এরপরে এই হ্যান্ডলারের মধ্যে কি চলে এলো, পুরো এন্টায়ার ফাংশনটা চলে এলো। হ্যান্ডলার মানে কি, যে ওই পার্টিকুলার ইভেন্টটার রেসপেক্টে যে আমার ফাংশনটা আছে, সেই ফাংশনটাকে আমি একটু পার্টিকুলারলি টেকনিক্যাল ভাষায় হ্যান্ডলার বলছি। পার্টিকুলারলি যখন যখন তোমরা রিয়াক্টের কোডে জাম্প করবে, তখন এই হ্যান্ডলার কিওয়ার্ডটা অনেক জায়গাতে ইউজ করতে পারবে। এটা একটা জাস্ট নর্মাল টার্মিনোলজি, যে আমরা আমাদের ফাংশনের নামগুলোকে হ্যান্ডলার বলে সেভ করি। যেরকম ধরো আমি তোমাদেরকে যদি খুব একটা বেসিক এক্সাম্পল দিই, যে কোনো ইউজার যদি লগ ইন করতে চায়, তাহলে সেই লগ ইনের জন্য আমাকে ফাংশন লিখতে হবে। তাহলে ওই ফাংশনটার আমি কিরকম নাম দিচ্ছি, রিয়াক্টে লগ ইন হ্যান্ডলার, সাইন আউট হ্যান্ডলার বা ডার্ক মোড হ্যান্ডলার, এরকম করে আমি চেঞ্জ করছি। তো সেই জন্য এই পার্টিকুলার এটার নাম হ্যান্ডলার, ঠিক আছে, এর থেকে বেশি কিছুই না। এরপরে এটাকে যদি তুমি একটু এক্সপ্যান্ড করো, এক্সপ্যান্ড করে তুমি দেখতে পারবে স্কোপস। সবার ফার্স্টে কি দেখতে পারবে, স্কোপস। তো আমাকে বলো, এই যে পার্টিকুলার ক্লিক ইভেন্টটা আছে, এটার জন্য এর নিয়ারেস্ট স্কোপ কে হবে, এই ক্লিকটার জন্য এটা নিয়ারেস্ট স্কোপ কে হবে, নিয়ারেস্ট স্কোপে কে আছে বলো। স্কোপ মানে কি, সব থেকে কাছে কে আছে, সব থেকে কাছে আমার কে আছে, এগেন বলো। হ্যালো হ্যাঁ বিকাশ বলো। স্যার, কাছে বলতে এটা ঠিক বুঝলাম না। এখনই তোমাদেরকে আমি কিসের কনসেপ্ট পড়ালাম, ক্লোজার্স এর কনসেপ্ট পড়ালাম। ক্লোজার্স এর কনসেপ্টের থ্রু কি বললাম, যে এই পার্টিকুলার ইভেন্টটার সব থেকে নিয়ারেস্ট কি আছে, আমার অ্যাটাচ ইভেন্ট, এটা কারেক্ট। তাহলে হ্যাঁ, অ্যাটাচ ইভেন্টের মধ্যে যা যা প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজ গুলোকে আমি কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি। তাহলে এই পার্টিকুলার ক্লিকটার জন্য যে নিয়ারেস্ট আছে সেটাকে অ্যাটাচ ইভেন্ট, আর এর একটা কি আছে, গ্লোবাল স্কোপ আছে। ধরো গ্লোবাল স্কোপে কি আছে, আমি এখানে বলে দিলাম লেট, আমি ধরছি নেম ইজ ইকুয়াল টু, এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি সায়নদীপ, ঠিক আছে। আমি জাস্ট নর্মাল এক্সাম্পল নিয়ে নিলাম এটা। এরপরে আমি একটু রিফ্রেশ করে নিই এই পেজটাকে, এলিমেন্টসে যাই, বাটনসে ক্লিক করছে, ঠিক আছে, হ্যান্ডলারে এক্সপ্যান্ড করছি। তাহলে তাহলে কি, তাহলে কি, এরপরে বলো এখানে আমার যে গ্লোবাল স্কোপ আছে, আরে ইয়ার এক সেকেন্ড, সরি এগেন। তো যেটা বলছিলাম যে এটা স্কোপটাকে আমরা একটু এক্সপ্যান্ড করে দেখি। তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছ, যে এটা যে ক্লোজার মানে সব থেকে নিয়ারেস্টে কে আছে, অ্যাটাচ ইভেন্ট, কারেক্ট। তারপরে আর একটু বাইরে কে আছে, আমার এই যে স্ক্রিপ্টের মধ্যে যেগুলো আছে সেটা। তার মানে এটা হয়ে গেল এর সেকেন্ড। আর লাস্টে আমি যখনই জাভাস্ক্রিপ্টের থ্রু ডমকে ম্যানিপুলেট করছি, আমার কাছে কোন অবজেক্টের অ্যাক্সেস আছে, উইন্ডো অবজেক্টের অ্যাক্সেস আছে। তাহলে স্কোপের মধ্যে স্কোপটা কিরকম, একটা একটা কাইন্ড অফ অ্যারে, সেই অ্যারেটার জিরো ইন্ডেক্সে কি আছে, নিয়ারেস্ট স্কোপ, তার উপরে এটা আছে। তারপরে আমার উইন্ডো থাকবেই থাকবে, সব সময় উইন্ডো থাকবেই অবজেক্ট। এরপরে ধরো দেখছি এটাকে আমি রিমুভ করে দিলাম, তাহলে
আমার স্কোপসের মধ্যে কি কি থাকছে? 0 ইন্ডেক্সে ক্লোজার থাকছে আর 1 ইন্ডেক্সে আমার গ্লোবাল থাকছে। কারেক্ট? এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো? ইয়েস অর নো? দেখো যদি বুঝতে পারো তাহলেও বলো, না পারলে সেটাও বলো। স্যার আরেকবার বলুন। এই জিনিসটা ঠিক বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে দিন। তা জিজ্ঞেস করছো না কেন? কেউ জিজ্ঞেস করো না। যেখানে বুঝতে পারছো না চুপ করে বসে রয়েছো। তো কি হচ্ছে আমার পার্টিকুলারলি এই বাটনটার মধ্যে আমি কি করেছি, একটা অ্যাড ইভেন্ট লিস্টে লাগিয়েছি। সেই অ্যাড ইভেন্ট লিস্টটা কিরকম ধরনের? ক্লিক ইভেন্ট। সেই ক্লিক ইভেন্টটার রেসপেক্টে কি আছে? একটা ফাংশন ম্যাপড আছে। সেই ফাংশনটা কিরকম ধরনের ফাংশন? একটা কল ব্যাক ফাংশন। এতটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো বিকাশ? হ্যালো বিকাশ, বুঝতে পেরেছো? হ্যালো। হ্যাঁ বিকাশ বলো। হ্যাঁ স্যার, ক্লিয়ার এতটা। এতটা ক্লিয়ার? তীর্থ তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কুল। এরপরে পার্টিকুলারলি আমি কি বলছি যে অ্যাজ আ এই ফাংশনটা কি করতে পারছে? তারও বাইরে যেই ভেরিয়েবলস গুলোকে আছে সেই ভেরিয়েবল গুলোকে অ্যাক্সেস করতে পারছে। কি করে অ্যাক্সেস করতে পারছে? আমরা তো দেখেছিলাম যে জাভাস্ক্রিপ্টের মধ্যে যে কোনো জিনিস স্কোপ বেসিসে হয়। মানে লেটস সি একটা ভেরিয়েবলের স্কোপ এখানে আছে, তো ওটার বাইরে ওই ভেরিয়েবলটা এক্সিস্ট করে না। আরেকটা ভেরিয়েবলের স্কোপ ধরো এখান থেকে এতটা আছে, তো ধরো এটা এক্স ভেরিয়েবল, এটা হচ্ছে আমার ওয়াই ভেরিয়েবল, তাহলে ওয়াই ভেরিয়েবল এই বক্সটার বাইরে এক্সিস্ট করবে না, এক্স ভেরিয়েবল এই বক্সটার বাইরে এক্সিস্ট করবে না। বাট ফাংশনের ক্ষেত্রে এক ধরনের স্পেশাল স্কোপ হয়, যে স্কোপটাকে আমরা বলছি লেক্সিক্যাল স্কোপ। এই লেক্সিক্যাল স্কোপটার অনুযায়ী আমরা কি বলি, যে ধরো আমার কাছে একটা পেরেন্ট ফাংশন আছে, ঠিক আছে, একটা আমার কাছে কি আছে, পেরেন্ট ফাংশন আছে। সেই পেরেন্ট ফাংশনটার মধ্যে একটা ভেরিয়েবল আছে এক্স। এই পেরেন্ট ফাংশনটার মধ্যে কি আছে, একটা চাইল্ড ফাংশন আছে, যে চাইল্ড ফাংশনটার মধ্যে কি আছে, একটা ওয়াই আছে। তাহলে এই যে আমার চাইল্ড ফাংশনটা কি করতে পারবে? এই চাইল্ড ফাংশনটা আমার অ্যাক্সেস করতে পারবে তার কাছে যে পেরেন্টের সমস্ত প্রপার্টিস আছে সেগুলো। কারণ অবভিয়াসলি পেরেন্টের কাছে যেগুলো থাকবে সেগুলো অ্যাজ আ চাইল্ড আমি অ্যাক্সেস করতেই পারি, তাই না? হ্যাঁ স্যার। বাট এটার কি উল্টোটা হয়? মানে তোমার পেরেন্ট, মানে তোমার কাছে কোনো জিনিস আছে, ধরো তোমার কাছে একটা ভেরিয়েবল আছে ওয়াই, তো ওয়াই এর এক্সিস্টেন্স কোথায়? এখান থেকে এতটা, এটার বাইরে কি ওয়াই এর এক্সিস্টেন্স আছে? না। তাহলে না। কোনো পেরেন্ট যদি চায় যে চাইল্ডের প্রপার্টিকে অ্যাক্সেস করতে, তাহলে সে কি পারবে? না। সে পারবে না। সেই জন্য এখানে ক্লোজার্স এর কনসেপ্ট কি বলছে, যে আমার এই যে ফাংশনটা আছে এটার নিয়ারেস্ট ক্লোজারে কি আছে? নিয়ারেস্ট ক্লোজার মানে কি? সব থেকে ক্লোজার কে? এই যে কলব্যাক ফাংশনটা আছে, এই কলব্যাকটার জন্য সব থেকে ক্লোজে কে আছে? স্যার কনসোল লগ আছে এটা। কনসোল লগ? কোথায় কনসোল লগ পেলে? ক্লোজ অ্যাটাচ ইভেন্ট। অ্যাটাচ ইভেন্ট আছে না? এই ফাংশনটা তুমি দেখো বিকাশ, আমি এখানে দুটো ফাংশনের কথা বললাম। এটা হচ্ছে আমার এবিসি ফাংশন, কারেক্ট? এটা হচ্ছে আমার ভেতরে এবিসি ফাংশন। আর এই এবিসি ফাংশনটার পেরেন্টকে অ্যাটাচ ইভেন্ট। তাহলে অ্যাটাচ ইভেন্ট। আমার ক্লোজার কি বলছে, যে এটার সব থেকে নিয়ারেস্ট কি আছে? তাহলে এবিসি এর নিয়ারেস্ট ক্লোজার কে? এবিসি এর নিয়ারেস্ট ক্লোজার হচ্ছে আমার অ্যাটাচ ইভেন্ট। সেই অ্যাটাচ জন্য ইভেন্ট। এখানে যখনই আমি এই ক্লিকটাকে এক্সপ্যান্ড করছি, হ্যান্ডলারটাকে এক্সপ্যান্ড করছি, দেন আমি কি দেখতে পাচ্ছি, যে এই স্কোপটার মধ্যে সব থেকে 0 ইন্ডেক্সে যে ক্লোজার আছে, এগেন এটার নামই এই জন্য ক্লোজার। ক্লোজারের মধ্যে আমার কি আছে? অ্যাটাচ ইভেন্ট। আর অ্যাটাচ ইভেন্টের মধ্যে আমার যে প্রপার্টিজ আছে, কি কি প্রপার্টিজ আছে? কাউন্ট প্রপার্টি আছে। তাহলে কাউন্ট প্রপার্টিটাকে আমি কি করতে পারছি? অ্যাক্সেস করতে পারছি, কারেক্ট? সেই জন্য পেরেন্টের মধ্যে যা যা আছে সমস্ত কিছুকে আমি অ্যাক্সেস করতে পারবো, কারেক্ট? আর এছাড়াও আমার অ্যাডিশনালি সবসময় গ্লোবাল স্কোপের অ্যাক্সেস তো থাকেই। গ্লোবাল স্কোপ মানে যেখানে আমার উইন্ডো অবজেক্ট থাকে, কারেক্ট? উইন্ডো অবজেক্টের অ্যাক্সেস আমার কাছে থাকবেই। আই হোপ এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে। হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। তাহলে ক্লোজার বুঝতে পেরেছো। বাট একটা জিনিস এখানে আমরা একটু একটা স্টেপ ডেপতে গিয়ে আরো তোমাদেরকে বলবো, যে ধরো আমি কি বলছি, যে যখন বাটন ক্লিক হবে তারপরে কি হবে? এই কাউন্টটাকে ইনক্রিজ করতে, বাটন ক্লিক না হওয়া অবধি কি আমি কাউন্টটাকে ইনক্রিজ করব? বা কাউন্ট ভেরিয়েবলটার কি কোনো না, এক্সিস্টেন্স থাকবে যদি আমি বাটনটাকে ক্লিক না No, করি? sir. মানে বাটনটাকে ক্লিক যদি আমি না করি, কাউন্ট ভেরিয়েবলটার কোনো রকম এক্সিস্টেন্স থাকা উচিত না। এখানে আমাদের পরের টপিক হচ্ছে
তোমরা সবাই কম বেশি শুনে থাকবে গার্বেজ কালেকশন বলে শুনেছো কিছু? হ্যাঁ স্যার, যেটা মেমোরিতে এক্সিস্ট মানে একটা ফাঁকা জায়গা নিয়ে রাখছে সেটাকে না, গার্বেজ ফাঁকা করে কালেকশন দেওয়া। মানে হচ্ছে আমাদের যে জিনিসগুলো ইউজ হচ্ছে না সেই জিনিসগুলোকে একটা টাইমের পরে ক্লিন আপ করে দেওয়া। গার্বেজ কালেকশন মানে কি, যে ধরো তুমি পার্টিকুলার কোনো ফাংশনকে একটা টাইমের পরে আর ইউজ করছো না, সেটা তোমার যে কম্পাইলার সেটা এনাফ স্মার্ট যদি হয়, যেরকম জাভার মধ্যে আমাদেরকে মেমোরি ম্যানেজমেন্ট নিয়ে ভাবতেই হয় না। সেই জন্য জাভা অনেকে প্রেফার করে প্রোডাকশন বেসড অ্যাপ্লিকেশনে, কারণ ডেভেলপার্সরা নিজের মতো কোড লেখে। আর এই যে গার্বেজ কালেকশনের পার্টটা, এটা জাভার কমিউনিটি মানে জাভা নিজে সামলে নেয়, যে মেমোরি ম্যানেজমেন্ট নিয়ে তোমাকে ভাবতে হবে না, মেমোরি ম্যানেজমেন্ট আমি করে নেবো। আর যখন তুমি এই জিনিসটাকে বড় প্রোডাকশন স্কেলে দেখবে, তখন এই মেমোরি ম্যানেজমেন্ট জিনিসটা প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট। আমি যখন বলছি যে ইভেন্ট লিসনার ইউজ করাটা ভালো, বাট ইভেন্ট লিসনারকে কি করতে হবে, সঙ্গে সঙ্গে আমাকে রিমুভ করতে হবে আফটার তাদের কাজ হয়ে যাক। ইভেন্ট লিসনারকে কি করতে হবে, রিমুভ করতে হবে যখন তাদের কাজ হয়ে যাবে, না হলে সেগুলো মেমোরিতে খুব বেশি স্পেস নিয়ে নেয়। যখন আমি বলে দিই বেশি, মানে ইভেন্ট লিসনার কি হয়, খুব হেভি অপারেশন। কেন হেভি অপারেশন সেটা আমরা এবারে একটু দেখি। এগেন, তোমাদের যে মেন কলব্যাকের পার্টটা ছিল, সেই কলব্যাকের পার্ট তোমাদের অলরেডি 1 ঘন্টা আগেই কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা এই যে ক্লোজার্স দেখছি বা গার্বেজ কালেকশন দেখছি, এগুলো হচ্ছে অ্যাডিশনাল পার্ট, যেগুলো কলব্যাকের সঙ্গে একটু অ্যাডিশনালি আমরা জানলে ভালো হয়। তো কি হয় ব্যাপারটা আমি তোমাদেরকে বলছি। এখন তো ধরো আমি বাটনটায় ক্লিক করিনি, তাও দেখো এই বাটনটার কোরসপন্ডিং এ কি আছে, এই কাউন্ট বলে ভেরিয়েবলটা আছে। তাহলে কাউন্ট বলে ভেরিয়েবলটার ইনিশিয়াল সাইজ তো 0, বাট আমি তো ক্লিকই করিনি, তাও এ কি করছে, আননেসেসারি কাউন্ট বলে ভেরিয়েবলটার একটা জায়গা ক্রিয়েট করে রেখে দিয়েছে। এরপরে যদি আমি ক্লিক করি তখন কি হবে, একবার এটাকে রিফ্রেশ করে নিই। ক্লিক করছি, কনসোলে 1, কনসোলে 2, কনসোলে 3, ঠিক আছে। দেন এলিমেন্টসে যাচ্ছি, এখানে যাচ্ছি, এবিসিতে যাচ্ছি, স্কোপসে যাচ্ছি, কাউন্টের ভ্যালু কত হয়ে যাচ্ছে, ইনক্রিজ করছে, ঠিক আছে। কাউন্টের ভ্যালু ইনক্রিজ করছে। এবারে আবার ক্লিক করছি, সঙ্গে সঙ্গে অবভিয়াসলি ক্রোমের ডেভ টুল এতটা ফাস্ট নয় যে এখানেই চেঞ্জ করে দিচ্ছে, ঠিক আছে। সেই জন্য আমি তোমাদের সবসময় বলি ডেভ টুলসের যেরকম পজিটিভ আছে, সেরকম ডেভ টুলসের অনেক নেগেটিভ পার্টসও আছে। কারণ অনেক সময় তোমরা ম্যাক্সিমাম ক্লাসে আমাকে দেখেছো যে ডেভ টুল নিয়ে অনেকটা স্ট্রাগল করতে, কারণ হয়তো ডেভ টুল বিহাইন্ড দ্য সিন আমি যখন কাজ করি তখন হয়তো ঠিকঠাক করে কাজ করে যায়, বাট যখনই ইন কেস আমি ক্লাস নিতে আসি, তখনই ডেভ টুলের কি হয় আমি জানি না, ইদার সেটা কোনো প্রবলেম করে বা ঠিকঠাক করে কাজ করে না, বা আবার সিস্টেমের কোনো প্রবলেম আছে বলতে পারি না। তো এগুলো তো আছেই। তো যেটা বলছিলাম যে এই যে এই ইভেন্টটার জন্য কি আছে, হ্যান্ডলার ফাংশনটার মধ্যে অলরেডি এই কাউন্ট ভেরিয়েবলটা জায়গা করে নিয়েছে। এরপরে ধরো তোমার কাছে না এরকম ওয়েবসাইটে, মানে সিরিয়াসলি বলতে 500,000টা কি আছে, ইভেন্ট আছে, 500,000টা ইভেন্ট পড়ে রয়েছে। এরপরে 500,000টা যদি তোমার ইভেন্ট থাকে, মানে ক্লিক আছে, ড্র্যাগ আছে, অন স্ক্রোল এক্স আছে, অন স্ক্রোল ওয়াই আছে, তো এরকম মাল্টিপল জিনিস আছে, চেঞ্জ আছে, অনেক রকম ইভেন্ট থাকতে পারে। তাহলে এই এতগুলো ইভেন্টের জন্য যদি পার্টিকুলারলি এরকম স্পেস এই ক্যাপচার করতে থাকে বা অ্যালোকেট করতে থাকে আননেসেসারিলি, দেখো আমি তো এখন ক্লিক করিনি, তাও এই কাউন্টের ভেরিয়েবলটা এই মেমোরিতে জায়গা ক্রিয়েট করে রেখেছে, তাহলে এটা তো কোনো দরকার নেই। সেই জন্য আমরা কি বলি, যে যখন আমাদের ইভেন্টটা পারফর্ম হয়ে যাবে তারপরে আমাদেরকে কি করতে হবে, ওটাকে রিমুভ করতে হবে। তাহলে রিমুভ লিসেনার, যাতে আমার মেমোরির মধ্যে কোনো রকম আননেসেসারিলি স্পেস অ্যালোকেট না হয়ে থাকে আর আমার প্রপারলি মেমোরি ম্যানেজমেন্ট হয়। তাহলে কেন আমরা ইভেন্ট লিসেনার ইউজ করার পরে সেই ইভেন্টটাকে ক্লিয়ার করবো সেটা বুঝতে পারছো, হ্যাঁ স্যার। ঠিক আছে। এরপরে এখানে আমি তোমাদেরকে একটু ব্রিফ আইডিয়া দিয়ে দিচ্ছি, আমরা যখন কি করি, এখন তোমাদের এটা বলা ঠিক হবে, ঠিক আছে। তো সিম্পল আমি, তোমরা রিয়াক্টের মধ্যে ইউজ এফেক্ট হুকের কেউ নাম শুনেছো? হ্যাঁ স্যার। নাম শুনেছো? তীর্থ তুমি হ্যাঁ স্যার। ছাড়া বাকিরা কেউ শুনেছো? শুনেছি স্যার। আচ্ছা, বিকাশ তুমি শুনেছো? হ্যালো, ঠিক আছে তাহলে এই পার্টিকুলারলি পার্টটা এখন ছেড়ে দিচ্ছি, বাট এটা যখন তোমাদেরকে আমি এপিআই এর সঙ্গে কি করে প্রফেশনালি এপিআই ডিল করতে হয় প্রোডাকশনে সেটা যখন শেখাবো, তখন এই যে গার্বেজ কালেকশনের পার্টটা কেন ইম্পর্টেন্ট সেটা নিয়েও আমি তখন তোমাদেরকে ডিসকাস করব। তাহলে মোর অর লেস আমাদের
যে কল ব্যাক, সেই কল ব্যাক ডান হয়ে গেছে। কারেক্ট, কল ব্যাক আমাদের ডান হয়ে গেছে। এই কল ব্যাকের মধ্যে আমরা অনেক কিছু শিখলাম, যেখানে আমরা কল ব্যাক কি সেগুলো জানলাম, কল ব্যাকের থ্রু আমরা কি করে ক্লোজার্স এর প্রপার্টি অ্যাপ্লাই করতে পারি সেটাও জানলাম। এছাড়াও অ্যাডিশনালি আমরা কল ব্যাক ইউজ করলে বা ইভেন্ট ইউজ করলে সেটাকে কি করে আমরা গার্বেজ ক্লিন করতে পারবো, কেন ইভেন্ট করাটা দরকার, কিভাবে করতে পারবো সেটা দেখিনি, কেন করব সেই জিনিসটা দেখলাম। কারেক্ট। এছাড়াও পার্টিকুলারলি সিঙ্ক্রোনাইজ নেচার দেখলাম, আর আমাদের যে সোর্সের ইয়েটা আছে ডেভ টুলস এর মধ্যে, সেখানে পুরো প্রপারলি কি করে আমার ফাংশনটা এক্সিকিউট হচ্ছে সেটাও দেখলাম। তাহলে বলো এরপরে, এতটা অবধি তোমাদের ক্লিয়ার আছে কল ব্যাক?